দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। ভাবছেন তো এই বেসুরো গলায় রবীন্দ্রসঙ্গীতটা কেন গাইছি, তাও আবার গানের ওপারে? ঠিক ধরেছেন, গানের ওপারে নিয়ে যখন কথা উঠলো তখন ঋতুদার কথা না বলে পারা যায় না। আর কদিন আগেই আমরা দেখেছি যে ঋতুপর্ণ ঘোষের প্রয়াণ দিবসে অনেক জায়গায় অনেক রকমভাবে উদযাপিত হয়েছে, কিন্তু আজকে আমাদের মধ্যে যে বিশেষ অতিথি এসেছেন, ঋতুপর্ণ ঘোষ স্বয়ং নিজে তাকে কাস্টিং করেছিলেন গানের ওপারের জন্য। নমস্কার, আমি রায়কিশোরী। উনুন ঘরের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার অতিথি তানিয়া কর। তানিয়াকে ডেকে নেব উনুন ঘরে। ধন্যবাদ। কেমন আছিস? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব খুব ভালো আছি এবং তোদের ভালোবাসায় আরো ভালো থাকার চেষ্টা করছি। তোমার এই সুন্দর সাজগুলো দেখলে সবসময় মনটা ভালো হয়ে যায়। কি করবো বলো? তোকেও ভীষণ মিষ্টি লাগছে। আমার কাছে কাজল থাকলে আমি এখানে ছোট্ট করে একটা টিকা দিয়ে দিতাম। একদম উনান ঘরে তোকে তো স্বাগত, কিন্তু যে কথাটা না বললে নয়, যেটা নিয়ে আজকে আমার তোর কাছে অনেক কৌতূহল, গানের ওপারে পুপে আমরা জানি মিমি চক্রবর্তী করেছে এবং মিমির দিদির ক্যারেক্টারে আমরা তোকে দেখেছি, সেটাও ভীষণ জনপ্রিয়। এবং ঋতুদা তোকে নিজে ডেকে কাস্টিং এবং সেই প্রথম কলটা পাওয়া, সেটা নিয়ে যদি কিছু বলিস। প্রথমত তো ঋতুপর্ণ ঘোষের কাছে কাজ করতে পারবো, এটাই খুব বড় একটা পাওয়া নিজের কাছে। আর ওনার পরিচালনা অনেক সিনেমা দেখেছি, তারপর যখন সামনে দেখলাম এমনি তো ভয় হাঁটু কাঁপছিল। তারপর যখন স্ক্রিপ্টটা দিল, বসে মোটামুটি অন্য সিরিয়ালে যে স্ক্রিপ্ট হয়তো 4 বার পড়েছি, কিন্তু ওনার সিরিয়ালে কাস্ট হচ্ছে, সেই কারণে স্ক্রিপ্টটা 40 বার মুখস্থ করার পরও মুখস্থ হয়নি ভয়। আচ্ছা, তো যাই হোক, যাওয়ার পর যখন বলছে হ্যাঁ বল, আর এত ক্যাজুয়াল মানে ঋতুদা ছিল, মানে কি বলবো, মানে আমি তো ভয় পাচ্ছি, বলছে বল না, তোর যেভাবে বলতে ইচ্ছা করছে তুই সেভাবে বল। আমি প্রথম 2টো লাইন বলতে পেরেছিলাম, বিশ্বাস করো। তারপর একটা লাইনও বলতে পারিনি, তাকিয়েছিলাম মানে হাঁ করে, আচ্ছা, ভেবলির মতো পুরো তাকিয়েছিলাম, কিচ্ছু বলতে পারছি না। তো তখন বললো ঠিক আছে তুই বাড়ি যা। তো তারপর জয়জিৎ আঙ্কেলই বলি, এখনো আঙ্কেলই বলি। ঋতুদার পরে জয়জিৎ আঙ্কেল আমার মানে গানের ওপারে তখন ডিরেক্ট করতো। তো জয়জিৎ আঙ্কেলকে বলেছেন নাকি যে হবে। আচ্ছা, ওই 2 লাইন বলেছি, তাতে কি করে বুঝলো যে আমার হবে, বা আমি নিষ্ঠু চরিত্রটার জন্য মানে সিলেক্ট যে করলো, বা আমি যে অ্যাপ্রোপ্রিয়েট হব, বা সেটা ওইটুকু 2টো লাইনেই বুঝতে পেরে গেল ঋতুদা। তো মানে পরের দিন আমি যখন শুটিংয়ে যাচ্ছি, মানে গেছি, তখন আমি বারবার বলছি তুমি আমাকে দেখিয়ে দাও আমি কিভাবে বলবো, তুমি আমাকে বলে দাও আমি এই পোর্শনটা কি করে করব। আর এত মানুষকে ঋতুদা মানে সিম্পল ওয়েতে বোঝাতো, এত ক্যাজুয়াল করে দিত না, বলতো যে তুই তোর কনফিডেন্সে বল না, তোর যেরকম বলতে ইচ্ছা করবো তুই সেভাবে বল। তখন তো মিমি চক্রবর্তী হয়নি না, তো সেই সময় একসাথে ফ্লোর শেয়ার করতে সেই কি মনে হতো যে হ্যাঁ একসাথে কাজ করছি সবাই মজা করে? আমরা না সত্যি 2 বোন ছিলাম মানে স্ক্রিনে, আর সত্যি 2 বোনের মতনই ছিলাম। ইনফ্যাক্ট তো রিসেন্টলি একটা মুভি আসছে, যেটুকু আমি জানি, সেই হিন্দিটা নিয়ে আমাকে একটু কিছু বল। মুভির গল্পটা একটু পরে করি, মানে মুভির গল্পটা করতে গেলে তো আপনারা সবাই জানেন যে অনেকটা গল্প করতে হবে। আর যা ইনগ্রেডিয়েন্টস সামনে সাজিয়ে রেখেছে রাইদা, কি রান্না করবে সেটা আগে বলো, কারণ আমার প্রচন্ড খেতে ইচ্ছা করছে। আমি আজকে বানাচ্ছি বাদশাহী ডিমের কোণ। তো নতুন ছবির গল্প শুনবো, কিন্তু তার আগে আমি বলে দিই ইনগ্রেডিয়েন্টস কি কি লাগছে, ঠিক আছে? দেখ, এখানে আমি ডিম নিয়েছি, বা ডিমটাকে আমি যেটা করেছি হলুদ এবং সামান্য চিলি পাউডার দিয়ে ভালো করে তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা যদি চান চিলি পাউডারটা স্কিপ করতে পারেন। এরপরে আমি যেটা নিয়েছি টমেটো, চিলি ফ্লেক্স। আচ্ছা, এটা হচ্ছে তোর যেটা 4 মগজ হয়, 4 মগজটাকে একদম ড্রাই করে বাটা। আচ্ছা, এটা কিন্তু একদম শুকনো হবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা তো জানি প্রপারলি, মানে আমার ভীষণ প্রিয় চিজ। এটা হচ্ছে বাটার, ওকে, কর্নফ্লাওয়ার, কাজু বাদামের গুঁড়ো, কাজু বাদাম বাটা যেটাকে বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে ফ্রেশ ক্রিম, ওকে, কিশমিশ বাটা, রেড বেল পেপার, এটা হচ্ছে কাসুরি মেথি, ইয়েলো বেল পেপার অ্যান্ড কর্ন। এটাতে কিন্তু আমরা কর্ন ইউজ করব, নট বেবি কর্ন। ঠিক আছে? হ্যাঁ, এবার আমি তোর এই গল্পটা শুনবো, তোর এই আগামী যে ছবিটা সেইটা নিয়ে আমাকে যদি একটু তুই বলিস।
এটা হচ্ছে মানে তোমার এখন তো মোটামুটি সবই কমার্শিয়াল, হ্যাঁ তো আমি খুব একটা মুভি করিনি, কিন্তু যে কটা করেছি আর কি তার মধ্যে এটা একটু অন্যতম, মানে একটু আলাদা। এটা একটা ক্লাসিক ওয়েতে নতুন করে আর কি উপন্যাসকে কেন্দ্র করে বানানো হয়েছে। সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাস। আমি পড়িনি কিন্তু শুনেছি। হ্যাঁ, তো রজনী চরিত্রটা আমি প্লে করছি। ও আচ্ছা, কিনা মানে চোখে দেখে না আর কি। আচ্ছা ওকে। আর এটা ওই যে বললাম যেহেতু ক্লাসিক ওয়েতে নতুন বানানো হচ্ছে সেই জন্য নামটা আলাদা করা হয়েছে, আমার লবঙ্গলতা। আর লবঙ্গ বলে একটা বিশেষ চরিত্র ছিল, সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় ঋতুদি। ঋতুদি লবঙ্গর চরিত্রে রয়েছে। আচ্ছা, তো এই উপন্যাসটা নিয়ে গল্পটা। ওকে। তো বেশি বলে দিলে তো হ্যাঁ, না বেশি এটা সবাইকে হলে গিয়ে দেখতে হবে। তো এবার তুই আমাকে একটা জিনিস বল, যে এই যে যখন তুই গানের ওপারেতে কাজ করছিস, আমাকে একটু টমেটোটা দিবি। হ্যাঁ, গানের ওপারেতে যখন তুই কাজ করছিস, ওটা যখন তোর কমপ্লিট হলো, তারপরেও তুই একটা ভীষণ হিট প্রজেক্ট করেছিস, যেটা হয়তো অনেকেই জানে বা অনেকেই জানে না, বেশিরভাগ লোক মানুষেরই জানা, যে বোঝে না সে বোঝে না। হ্যাঁ, তো সেই অভিজ্ঞতা, সেখানে তো একদম একটা ইনোসেন্ট ক্যারেক্টার। হ্যাঁ, এরকম ব্যাপার। ওটার গানের উপরে ঠিক পরেই ব্যাক টু ব্যাক। হ্যাঁ, ওটার মানে কি বলবো, মানে ওটা একটা ওয়ান অফ দ্য বেস্ট। মানে আমার কাছে তো সিরিয়ালে অভিনয় করার থেকে আমরা মনে হতো যে এটা একটা পরিবারের মতন। মানে আমার নিজের বাড়িটাও বাড়ি, আর আমার শুটিং এর সেটটাও আমরা একটা বাড়ি। মানে তখন আমি বোঝানোর ফ্লোরে গেছি অনেকবার, ইয়েতে, মানে তুই থাকিস দমদম, সেখান থেকে একদম বজবজ অনেকটা দূর। তারপরে ওটা শিফট হলো আমাদের ফ্লোর, সেটা হচ্ছে তোমার টালিগঞ্জ কবরদানো। হ্যাঁ, সেটা অনেকটা ট্রাভেল করে আমার অনেকটা তোকে যেত। তো সেই পপুলারিটিটা নিয়ে সেই সময় ভীষণ, মানে চরিত্রটাও ভীষণ পপুলার, সেইটা নিয়ে হ্যাঁ পিউ ক্যারেক্টারটা। হ্যাঁ, পাখি সিরিয়াল বোঝে না সে বোঝে না, এটা পরে বলা হতো। অর্ক পিউ এর চরিত্রটাও খুব মানে ফেমাস হয়েছিল, সবার কাছে খুব প্রিয়। তো শুটিং এর এত গল্প আমি শুনলাম, এত গল্প করলাম, তোকে এবার যে প্রশ্নটা আমি করব, সেইটার উত্তর হয়তো দর্শক শুনতে চায় বা জানতে চায়। সেটা হচ্ছে, তানিয়া অভিনেত্রী হিসেবে অনেক বেশি সাকসেস, না তানিয়া ওয়াইফ হিসেবে বেশি সাকসেস? আমি বলবো অভিনেত্রী হিসেবে বেশি সাকসেস। কোথাও গিয়ে তোর মনে হয় যে এই যে সংসার এবং অভিনয়, এটাকে ব্যালেন্স করে চলা যায়, বা কোথাও কোনো আক্ষেপ? হ্যাঁ, ডেফিনেটলি চলা যায়, কেন যাবে না? সবটাই তো, সংসারটাও একটা শিল্প, সংসারটাও একটা কি বলবো আরাধনা, সংসারটাও ভালোবেসে করা যায়। অভিনয়টাকে তো মানে আমরা কি, আমার কাছে অভিনয়টা কি একটা প্রেম, একটা ভালোবাসা। সংসারটা তো অবভিয়াসলি একটা প্রেম, একটা ভালোবাসা। তো তুমি কি কোনো প্রেম ছেড়ে দিতে পারবে না? তো আমার মনে হয় দুটো ব্যালেন্স করে চলা যায়। ইনফ্যাক্ট তোর জীবনে, যেহেতু তুই আমার খুব ভালো বন্ধু, আমি তাই বলছি, তোর জীবনে প্রচুর টানাপোড়েন এবং প্রচুর বিশ্বাসভঙ্গ, এগুলো তোর জীবনে ঘটেছে। তো সেই সময়টা কি করে পার করেছিস, মানে সেই খারাপ সময়টা? আমি মনে করি এটা সত্যি, হয়তো কেউ শুনলে মনে করবে যে খুব ভাবুক কথা বলছি, কিন্তু আমি সত্যি এটাই ভাবি যে সারাদিন পেরিয়ে যখন রাত হয়ে যাচ্ছে, হচ্ছে তো কোনোদিন বৃষ্টি হচ্ছে, কোনোদিন হচ্ছে না, কোনোদিন প্রচন্ড গরম পড়ছে, একদমই তাই, সেটাও যেমন আমরা সহ্য করে নিচ্ছি, আনন্দ করে কাটিয়ে দিচ্ছি পুরো একটা দিন। তো আমার সবসময় মনে হয় যে সত্যি আমার ছোট থেকে অনেক ঝড়ঝাপটা গেছে জীবনে। তো আমার মনে হয় যে ঠিক আছে, এখন এটা হচ্ছে তো চিরকাল ধরে চলতে পারে, কোনো একটা টাইমে তো এন্ড হবে, শেষ হবে। তো ওই ভরসাটা, ওই বিশ্বাসটা রেখে আমি খালি ভগবানকে বলি আমাকে একটু শক্তি দাও, মানে আমি যাতে পেরিয়ে যাই। আর আমার মা খুব ভালো বন্ধু। আচ্ছা, আমার কোনো কথা দেয়ালকে বলতে লাগে না। আচ্ছা, সব কথা আমি মাকে বলি। এইটা একটা বড় পাওনা, এটা একটা ভীষণ বড় পাওনা। তো সবসময় মা বলে যে সহ্য করতে শেখো, ঠিক দেখবে পেরিয়ে যাবে। এটা ছোটবেলার মনে হতো কবে পরীক্ষা দেওয়া শেষ হবে, মানে এই খারাপ লাগার সময়টা তুই পেরিয়েছিস? হ্যাঁ, পেরিয়েছি, তবে আরো তো জানি জীবনে আরো খারাপ লাগা আসবে, খারাপ লাগা তো শেষ হবে না কোনোদিনও জীবন থেকে। তো এই যেরকম ভাবে আগের গুলো পেরিয়ে গেছি, ওরকম ভাবে পেরিয়ে যাওয়ার একটা আশা নিয়ে এগিয়ে চলেছি জীবনে। তোর এই খারাপ লাগার সময়
বা খারাপ সময় যেন তুই অতিক্রম করে খুব তাড়াতাড়ি সুসময়ে পৌঁছো, সেটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করব, প্রে করব। কাজের মধ্যে দিয়ে তোকে আমি একটা জিনিস বলি, তুই তো পুজোর সময় বল বা কাজের বাইরে প্রচুর বাইরে বাইরে প্রোগ্রাম করিস, এবং যেটা তোর আমার যেহেতু পার্সোনাল প্রচুর কথা হয়, সেক্ষেত্রেও তুই মানে প্রচুর ওপেনিং এ যাস। তো সেই সময়গুলো দর্শকদের যে এতটা ভালোবাসা পাস, সেটা কিভাবে দেখিস? এটা একটা আশীর্বাদ মনে করি, কারণ আমরা তো শুধু দর্শকের মানে আমরা, হ্যাঁ অবভিয়াসলি শুটিং করি বা সিরিয়াল করি বা যাই করি, এটা তো শুধু আমি দেখার জন্য বা আমার পরিবার দেখার জন্য না, একদম যেটা এন্টারটেনমেন্ট, তো সেটা তো আমি দর্শকদের জন্যই করি। অবশ্যই তাদের থেকে যখন ফিডব্যাকটা পাই, ভালোবাসা পাই, এটা আমার কাছে খুব বড় পাওনা, বড় পাওনা, আশীর্বাদ। ওটা না সবসময় ভালো লাগে। আমাকে একটু নুনটা দিবি? হ্যাঁ। তো ওই পপুলারিটি, ওই যে সময়টা ধর তুই ফিডব্যাক কাটতে যাচ্ছিস বা কোথাও ওপেনিং করছিস, হ্যাঁ, সেইটা তোর বাড়ির লোক বা সেটা তোর কিরকম অনুভূতি হয়? আমার তো খুব ভালো লাগে, মানে ইভেন আমি তোমাকে আগের বছর পুজোর একটা হ্যাঁ, সেটা হচ্ছে আগের বছর পুজোয় আমার মনটা খুব খারাপ ছিল। আচ্ছা। ইভেন আমি পুজোতে কোনোদিনও বাড়ি থেকে বেরোইনি, পাড়ার ঠাকুরের মুখ দেখিনি, আমার এতটা খারাপ সময় গেছে। আচ্ছা। কিন্তু আমি যেই মুহূর্তে স্টেজে উঠেছি, আমি পুরো দুনিয়াটা ভুলে গেছি। মানে আমার যত কষ্ট দুঃখ, আমার ওইটুকু টাইম, ওই আধ ঘন্টা টাইমটা আমার কাছে মনে হচ্ছে যে আমি জান্নাত পেয়ে গেছি আমার কাছে। আর আমার খালি মনে হতো যে কটা শো করছি বা যে কটা প্রোগ্রাম হচ্ছে আরো হোক, তাহলে আমি আরো দুঃখটা ভুলে থাকতে পারবো। কারণ বাড়িতে আমি যখন থাকছি তখন মানে আমি একটা সময় এরকম হচ্ছিল, আমার অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছিল, মানে এতটা ডিপ্রেশন। হ্যাঁ, হাত পা কাঁপা, কিছু খেতে না পারা, কিছু খেলেই মনে হচ্ছে একটা ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে, মাথা ঘুরছে, মাথা ব্যথা করছে, কিচ্ছু ভালো লাগছে না। মাকেও আমার ওই টাইমটা ভালো লাগছিল, কথা বলতে ইচ্ছে হচ্ছে না কারোর সাথে। তো সেইটা আমার শুধু একমাত্র কেটেছে আমার এই দর্শকদের সাথে একটা ইন্টারাকশন করে, কাজে গিয়ে গিয়ে। তুমি জানো তো আগের বছরটা আমি তাও কলকাতার মধ্যে একেবারেই সেরকম বেশি কাজ করি, কলকাতার বাইরে। আর ওই ট্রাভেলের টাইমটাও আমি ভাবতে যেতাম কি করে এটা থেকে বেরোবো, কি করে আমি ভাবনাটা বন্ধ করবো। কিন্তু যখন আমি স্টেজে গিয়ে পাটা রাখতাম, এমনি সব মাথাটা ঠিক হয়ে যেত অলমোস্ট। না, এটা জানিস তো হয়ে এসেছে। আমি যেটা করব এবার, শুধু না এই ডিমগুলো দেবো, জাস্ট একটুখানি আমার একটা ফিউশন ক্রিয়েট করে এটাকে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, এইগুলো তাহলে কখন দেবে? এই ক্রিমটা আর এটা চিজটা আমি বলছি, যেটাই লোভ বেশি সেটার কথাই জিজ্ঞেস করছি। তুই ডায়েট করিস বাড়িতে নাকি? আমার মতন ওই সমাধান হয় না, একদমই ডায়েট করা হয় না। কোনো মাসে ভীষণ মনে হয়ে যায় খেয়ে দেয়, তার পরের মাসে মনে হয় একটু কম খাই, খুব খারাপ লাগছে। অ্যাকচুয়ালি আমার যা সামনে থেকে যতটা স্ক্রিনে একটু এক্সট্রা মোটা লাগে, খেতে পারি না, কিন্তু ডায়েট আমি করি না, ভালোভাবে তারা হবে না। আমি একদম পারি না এই ডায়েটের প্রসঙ্গটা। আচ্ছা, আমি একটু ফেস ক্রিমটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তোর সাথে কথা বলতে বলতে। হ্যাঁ না, একদম ভালো করিস, মানে এটা আমিও একদম পারি না, চেষ্টা করি। দেখ, ফেস ক্রিমটা কিন্তু আমি দিয়ে দিয়েছি একদম। আমরা রান্নার পুরো একদম শেষ ধাপে চলে এসেছি। শোন, রান্নাটা যদি খুব খারাপও হয় তবুও কিন্তু বলবি খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, তোর এই সিরিয়াল সিনেমার গল্প শুনতে শুনতে তোর যেটা আসল গল্পটা আমার জানা হলো না, সেই গল্পটা আমি একটু শুনতে চাই। সেটা হচ্ছে, এই যে তোর অভিনয় আসার ইচ্ছেটা কেন অ্যাকচুয়ালি, মানে আমি অভিনয় করব বা অভিনয় জগতে আসব, এইটা কেন মনে হয়েছে? সত্যি কথা বলতে আমি কখনোই ভাবিনি অভিনয় করবো বা অভিনয় জগতে আসবো। পাড়ায় একদম ছোট্টবেলায় তখন স্কুলে পড়েই খেলছিলাম মাঠে। আচ্ছা। পাড়ার একজন ডিরেক্টর আছেন সৌমিত্র শাহ। আচ্ছা। তো এই গল্পটা তো প্রত্যেক জায়গায় গিয়েই বলতে হয় আর কি, সবাই যখন জিজ্ঞেস করে। উনি জিজ্ঞেস করেছিলেন আমার মাকে যে তানিয়াকে দিয়ে যদি একটা ভিডিও অ্যালবাম করাই তাহলে কেমন হয় বৌদি। মা বললো খুব খারাপ হবে, বিশ্বাস করো, কারণ কিচ্ছু পারে না। এখন কত ছোট তুই? 5-এ পড়ি। আচ্ছা, 10 বছর। ওকে, অনেক আগে, একদম স্কুলে থাকার সময়। তো তখন আকাশ বাংলাটা হচ্ছে চ্যানেল 8 ছিল না। আচ্ছা, ওকে। তো ওটার হয়ে দুটো ভিডিও অ্যালবাম করলাম, সেই দুটো খুব ভালো হলো। তারপর তার বেশ অনেক বছর পরে, প্রায় ধরে না 1.5-2 বছর পর, আমার তখন ওই জি বাংলা হয়নি, আলফা টিভি হয়ে গেছে। হ্যাঁ, আলফা ছিল। ওতে আমার প্রথম সিরিয়াল হচ্ছে নীলসীমানা।
আচ্ছা, তা আমি চৈতি ঘোষালের মেয়ে আর পাঠটা পাঠ করি। করেছে। আর আমার বাবা হয়েছিল কৌশিকদা, মানে বাবানদা। হ্যাঁ, তো ওইটা আমার প্রথম সিরিয়াল আর কি, কথা বলা। কত ছোট তুই? ওই যে বললেন 5 বছর। 5 বছর না, 5-এ পড়তাম, ওই 6-7 আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, 12-13 বছর। 13 বছর হবে। হ্যাঁ, ওরকম। ওটা মানে প্রথম কাজ, তারপর আস্তে আস্তে সব কাজ শুরু হয়। হ্যাঁ, এবার যখন মা স্কুলের পরে আমাকে টানতে টানতে তোমার শুটিং এ নিয়ে যেত, মেট্রোতে যেতে হতো, তখন আমি বসে পড়তাম, এরকম মাটিতে বসে থাকতাম, আর আমার মা হাত ধরে থাকতাম। স্কুলের জুতোটা এমন ছিল যে স্লিপ খেত। আচ্ছা, আমার মা আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, এবং আমি বসে স্লিপ খেতে খেতে এরকম করে যাচ্ছি, সব লোক তাকিয়ে আছে আমার দিকে। কারণ একটা সময় মনে হতো সকালে টিউশন পড়ার পর তারপর তোমার স্কুল করে তারপর আর স্বাভাবিক। শুটিং করতে ভালো লাগতো না। হ্যাঁ, ভালোবাসাটা জন্মালো বোঝানো করার পরে আর কি। মা উপলব্ধি করতে পারি। হ্যাঁ, মানে স্টার জলসার প্রথম কাজ ছিল তারে আমি চোখে দেখিনি, তারপর গানের ওপারে, তারপরে বোঝে না সে বোঝে না। হ্যাঁ, তারপরে তো আরো কয়েকটা করেছিলাম কাজ, বেশ কয়েকটা, অনেকগুলো। তখন থেকে মানে একটা আর কি স্কুল টুল শেষ হয়ে গেল, একটা কলেজের সময়, তখন ওই সময় থেকে অভিনয়ের প্রতি একটা ভালোবাসা, একটা টান তৈরি হলো। তখন ভাবলাম যে না, ঠিক আছে, তাহলে এই হ্যাঁ প্রফেশন হিসেবে নিয়ে নেব। মাঝে ভেবেছিলাম ল নিয়ে পড়বো, কিন্তু তারপর দেখলাম যে গ্র্যাজুয়েশনের পরে বা এম করার সময় যে শুটিং থেকে এসে রাত্রেবেলা বাড়িতে এত পড়াশোনা করতে হচ্ছে, সেই চাপটার থেকে মনে হয় পড়াশোনার থেকে ফাঁকি বাজে আর কি একটা। মানে এইটা সবচেয়ে তখন তোর মনে হলো যে না, হ্যাঁ, এইটা বোধহয় ভালো উপায়। ভালো উপায় না, যদিও এতেও পড়াশোনা করতে হয় এখন, কিন্তু যারা অনেক ভালো ভালো চরিত্র করে তাদেরকে তো অবভিয়াসলি সেটা নিয়ে পড়াশোনা করতে জানতে হয়, দেখতে হয়। কারণ রাসমণি করার সময় আমাদের গল্প পুরো পড়তে বলেছিল, জানতে বলেছিল। আমাদের সময় গানের ওপারের সময় ঋতুদা বলতো পড়বি। এটাই সত্যি, এটাই হচ্ছে অভিনয়। আমাদের মুখে হাসি রেখেও আমাদের জীবনে এগিয়ে যেতে হয় এবং অভিনয় করে যেতে হয়। সত্যি আমরা সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী, যারা আমরা জীবনের রঙ্গমঞ্চে বিভিন্নভাবে কেউ না কেউ কোনো প্রতিকূল পরিস্থিতির সাথে লড়ে যাচ্ছি। তানিয়া, আমার কিন্তু মনে হয় অলমোস্ট আমার না এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু গার্নিশর, হ্যাঁ, টেস্ট করার পালা। আমি জানি না কিরকম পুরো ব্যাপারটা হয়েছে, বাট হয়তো বলেছি খারাপ হলেও বলবি ভালো হয়েছে। চোখে জল নিয়ে আমি ভালো। হ্যাঁ, অ্যাবসলিউটলি। অলমোস্ট দেখিয়ে দিই সবাইকে। আমাদের বাদশাহী ডিমের কোরমা রেডি, কিন্তু তার আগে আমি যেটা করব, একটু গার্নিশিং করব। তানিয়া, বাড়িতে রান্না করিস? হ্যাঁ, রান্না করতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমাকে আজ অব্দি কোনোদিনও ডাকেনি যে হ্যাঁ। আসে না, যায় না। কবে ডেকেছিস আগে? আসলে শহরে মানুষ তো সাউথে থাকে, আর আমি থাকি সেই ধারে গোবিন্দপুর নর্থে, ডাকলে যায় না। একদমই সেটা কোনো কথা না। তাহলে কথা দিয়ে যাও দর্শকের সামনে, এবার ডাকলে যাবে। এরপরে আমি একদম বম্বে থেকে ফিরে এসে দানিয়ার বাড়িতে গিয়ে ভোজন করে আসবো। একদম তাই, একদমই ভোজন করে আসবো। কি খাওয়াবি তানিয়া? তুমি এটা খেতে চাইবে? আমি মাছ ভালোবাসি, ঠিক আছে, মৎস্য প্রিয়। মাছের রেসিপি খাওয়াবো। একদম। তানিয়া, সময়টা হচ্ছে এবার টেস্ট করার। ডিমটা খেয়ে বলতে হবে, একটু ভালো করে খেয়ে বলতে হবে। ডিমটার থেকে বেশি তো টেস্ট করার প্রয়োজন গ্রেভিটা, তাই না? ডিমটা তো এমনি ভালো লাগবে। আচ্ছা, তোমার কথাই থাক। হ্যাঁ, একটু থাক। ডিম নিয়েছি, খুব গরম। খুব গরম, একটু ফু দিয়ে খা, নাহলে পুরোটা জিভে লাগবে। ফু দিতেও মনে হচ্ছে কত টাইম চলে যাচ্ছে। আপনারা তাড়াতাড়ি বানিয়ে ফেলুন, নয় আপনারাই মিস করবেন, সিরিয়াসলি। আর এটা বানিয়ে গরম গরম খেতে হবে, বাদশাহী ডিমের কোরমা। কিন্তু তানিয়া, এতটা সময় দিয়েছি উনান ঘরে, তার জন্য তোকে ধন্যবাদ দেবো না। তোর জন্য রয়েছে আমাদের উনান ঘরের তরফ থেকে ছোট্ট কিছু উপহার। তোর জন্য রয়েছে স্যাঞ্চুয়ারির তরফ থেকে একটা সুন্দর উপহার। থ্যাংক ইউ। ওপেন এয়ার টিভির তরফ থেকে আরেকটা উপহার তোর জন্য। থ্যাংক ইউ। বিনায়ক জুয়েলারির তরফ থেকে আরেকটা জুয়েলারি গিফট হ্যাম্পার তোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। ক্যাপশন মিডিয়া প্রোডাকশনের তরফ থেকে আরেকটা গিফট, পুনান ঘরের তরফ থেকে সুন্দর কিচেন সেটটাও তোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। হিমাবান বিউটির তরফ থেকে হেয়ার গ্রোথ অয়েলটা তোর জন্য। এটা খুব দরকার ছিল। ওপেন এয়ার টিভি, উনান ঘর আর আমাদের সকলের তরফ থেকে আরও একটা উপহার তোর জন্য।
রায়কিশোরী কালেকশনের তরফ থেকে এই ছোট্ট ব্যাগটা তোর জন্য। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, কিন্তু গান ছিল না, কিন্তু রান্না ছিল। কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো। আর তোমার আতিথেয়তা তো সবসময় ভালো লাগে, কারণ যখন আমি রায়দার সাথে শ্যুট করি, এত ভালোবেসে এত আন্তরিকভাবে শ্যুট করি, মনেই হয় না যে বাড়ির বাইরে আছি। খুব ভালো থাকিস, আর আপনারাও সকলে খুব ভালো থাকুন, আর আমাদের এভাবেই ভালোবাসুন, আর সাথে দেখতে থাকুন উনান ঘর ওপেন এয়ার টিভিতে রায়কিশোরীর সাথে। ধন্যবাদ। থ্যাংক ইউ।